আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শিতার শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পদ্মা নামলো চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ইন্ডিয়া, তারা পুনরুদ্ধার করলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে 6 বল বাকি রেখে। এবং বিশ্বকাপ মানে 2023 ওয়ানডে বিশ্বকাপের পরে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে দেখেছি ইন্ডিয়াকে, সেখানটায় তারা ফাইনাল খেলেছিল, শিরোপা জিতেছে। এরপর আরো একটা আইসিসি ইভেন্ট, আরো একটা 50 ওভারি ইভেন্ট, এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপা ভারতের। টানা 3টা আইসিসি ইভেন্টের প্রত্যেকটার ফাইনালিস্ট, 2টার চ্যাম্পিয়ন। টিম ইন্ডিয়ার থেকে এই মুহূর্তে পারফেক্ট ফর্মে কোনো দল কি আছে? ডেফিনেটলি নট। নিউজিল্যান্ডের আশা ছিল, নিউজিল্যান্ডের হতাশাও ছিল। আশা ছিল অতীত থেকে, আর হতাশা বর্তমানে। আশার জায়গাটা হচ্ছে সেই 2000 সালে যখন নকআউট ওয়ার্ল্ড কাপ হয়েছিল, মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটা ভার্সন ছিল, সেই সময়টায় ভারতকে তারা হারিয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের সাথে ভারত পেরে ওঠেনি, এবারও কি পারবে না? ভারত ইনফ্যাক্ট খেলেছে তাদের ঘরের মাঠে, মানে দুবাই তো আসলে ঘরের মাঠই বানিয়ে ফেলেছে। পুরো ম্যাচের যদি আমরা বিশ্লেষণ করি, আমার কাছে মনে হয় যে এক্স ফ্যাক্টর হচ্ছে রোহিত শর্মা। ইন্ডিয়ান ক্যাপ্টেনের পারফরমেন্স নিয়ে অনেক আলাপ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তাকে তার ফিউচারের কথা বলতে হবে, জানাতে হবে সিলেকশন প্যানেলকে, টিম ম্যানেজমেন্টকে, কতদিন খেলতে চান, কবে ছাড়তে চান, এটাই হচ্ছে মুখ্য কথা। ফাইনালে এসে মাস্টার ক্লাস। প্রথম 50 করতে টিম ইন্ডিয়ার লাগলো মাত্র 44 বল। পাওয়ার প্লেতে 64 রান, 105 রানের ওপেনিং জুটি। রোহিত শর্মা 80-র কাছাকাছিতে গিয়ে যখন আউট হয়ে গেলেন, ইন্ডিয়া তখন আক্ষরিক অর্থে ফ্লাইং। ফ্লাইং যে স্টার্টটা রোহিত শর্মা এনে দিয়েছে, সেটা মিডলে গিয়ে কিছুটা হলেও ইন্ডিয়ান ব্যাটাররা স্ট্রাগল করলেও, ব্রেসওয়েল, স্যান্টনার কিংবা রাচিন রবীন্দ্ররা কিছুটা হলেও সমস্যায় ফেললেও, রান রেটের যে হিসাব নিকাশটা, আস্কিং রান রেট মাঝে মাঝে 6-এর উপরে চলে গেলেও, মাঝে 3 উইকেটে দ্রুত পতন, 105 থেকে 123-24-এর মধ্যে 3টা উইকেটে দ্রুত পতন হলেও শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া জিততে পেরেছে। ঘাম ঝরাতে হয়নি, 6 বল বাকি ছিল ওই রোহিত শর্মার ফ্লাইং স্টার্টের কারণে। যে ম্যাচেসগুলো টিম ইন্ডিয়া খেলেছে সাম্প্রতিক সময়ে, আমার কাছে মনে হয় যে এরকম একটা ফাইনাল জয়ের পুরো রসদটা, পুরো প্রিপারেশনটাই হয়েছে সেই ম্যাচেসগুলো থেকে। অস্ট্রেলিয়ার এগেনস্ট সেমিফাইনাল, ডেফিনেটলি ইট ওয়াজ আ ভেরি টাফ গেম, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে 2023 বিশ্বকাপ ফাইনাল হেরেছিল টিম ইন্ডিয়া। তার আগের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি, অ্যান্ড নিউজিল্যান্ড তারা আবার ফাইনালিস্ট। ভারত কোন জায়গায় স্ট্রেংথ নিয়ে নিউজিল্যান্ডকে হারাতে পারে সেই ব্যাপারটা জেনে তাদের বিপক্ষে ফাইনালে নামা ব্ল্যাক ক্যাপসটা আসলে খেই হারিয়েছে। 108 রানের মধ্যে যখন 4টা উইকেট চলে যায়, সেখান থেকে তারা 250 পেরিয়েছে। রানটা হতে পারত আরো অন্তত 30 বেশি, এবং সেটাই আসলে দুই দলের ব্যবধান করে দিয়েছে। ব্যবধান করেছে আরেকটা ডিপার্টমেন্ট, স্পিন ডিপার্টমেন্ট। ইন্ডিয়ার যে 4জন স্পিনার, তারা 4জন মিলে করেছেন 38 ওভার, নিয়েছেন 4টা উইকেট। নিউজিল্যান্ডারদের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছেন সে স্পিনাররাই। রাচিন রবীন্দ্র যখন ফ্লাইং, ঠিক সেই সময়ে তার উইকেট নিয়ে কুলদীপ যাদব মনে করিয়ে দিয়েছেন ইন্ডিয়ার স্পিন শক্তি এই ফাইনালে সবচেয়ে বড় অস্ত্র। কেইন উইলিয়ামসন দারুণ ফর্মে ছিলেন, অসাধারণ শতক হাঁকিয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই তিনিও আউট। মূলত এই দুজনকে আউট করার পর মিডল অফ দ্য ওভারে যে আধিপত্য, যেই ডিপেন্ডেন্সি তৈরি করেছিলেন নিউজিল্যান্ড ব্যাটারদের ইন্ডিয়ান বোলারদের খারাপ বলের অপেক্ষার জন্য, সেটা কিন্তু এনশিওর হয়ে যায়। শেষ দিকে ব্রেসওয়েলের ওই ক্যামিও না হলে শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসরা যে 250 পেরিয়েছে, সেটাও হয়তো ডিফিকাল্ট হয়ে যেত। এই ম্যাচের সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ পার্ট যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে দুই দলই স্পিন দিয়ে দুদলকে আসলে ঘায়েল করার চেষ্টা করেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, শেষ দিকে এসে অন্তত লাস্ট 5 ওভার্সে নিউজিল্যান্ডের কোনো কষ্টই হয় নাই, অথচ মনে করা হচ্ছিল শেষের দিকে আস্কিং রান রেট বেড়ে যাবে, তারা পারবে না। যখন স্যান্টনারের কোটা শেষ হয়ে গেছে, যখন রবীন্দ্রের কোটা শেষ হয়ে গেছে, ঠিক এই সিচুয়েশনে ব্রেসওয়েলেরও 10টা ওভার শেষ হয়ে গেল, নিউজিল্যান্ড কিন্তু চেপে ধরার জন্য হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটার উইকেটে আর কোনো অস্ত্র বাকি রাখে নাই, এবং সেখানটায় আসলে ব্যবধানটা করেছে। এত বড় ব্যাটিং লাইন আপ, কেউ যেন শেষ হতে চায় না। একটা টিমে 3জন অলরাউন্ডার এবং 3জনই হচ্ছে আপ টু দ্য মার্ক। খেয়াল করে দেখুন, আকসার প্যাটেলের কথা আপনি বলবেন, রবীন্দ্র জাদেজার কথা আপনি বলবেন,
হার্দিক পান্ডিয়ার আপনি কথা বলবেন, এবং তিনজনই হয় ব্যাটে অথবা বলে অথবা উভয় ভাবে পুরো দলকে সার্ভিস দেওয়ার জন্য তৈরি, মোমেন্টাম ক্রিয়েট করার জন্য তৈরি। রোহিত শর্মার কথা স্পেশালি বলতেই হবে। তিনটা ফরম্যাটে তিনটা টানা আইসিসি ইভেন্টের দুটা ভিন্ন ফরম্যাটে টি20 অ্যান্ড ওডিআই দলকে ফাইনালে তুলেছেন। ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা জিতেছেন, এবং এই ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা জয়ের মাধ্যমে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে, ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে কপিল দেব এবং আমার কাছে মনে হয় মহেন্দ্র সিং ধোনির পরেই নিজের অবস্থানটা পোক্ত করেছেন। বিরাট কোহলি 2011 বিশ্বকাপ জিতেছিলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেন, টি20 বিশ্বকাপ জিতলেন। ভেরি ফিউ ক্রিকেটার্স দে আর লাকি লাইক কোহলি, যিনি এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেন নাই, যে সবগুলো ইভেন্টের শিরোপা জিতেছেন। বলতেই হবে যে এই অসাধারণ ক্যাচ নিয়েছেন এই ম্যাচে গ্লেন ফিলিপস, যেভাবে শুভমান গিলকে আউট করেছেন। বোলারের কৃতিত্বের থেকে একজন ফিল্ডার আসলে কতটা অতিমানবীয় হলে একলা প্রচেষ্টায় একটা দলকে হারানোর জন্য যথেষ্ট হয়ে যান, একজন ব্যাটারকে আউট করার জন্য যথেষ্ট হয়ে যান, সেটা গ্লেন ফিলিপস দেখিয়েছেন। দুর্দান্ত সেই ক্যাচ, পুরো টুর্নামেন্টের সেরা টু মি। আমার কাছে মনে হয় যে অসাধারণ ফাইনাল হয়েছে, তবে রানটা যদি 280 ক্রস করত, ভারত যদি আরেকটু স্ট্রাগল করত, শেষ ওভারে ছয়টা বল বাকি না থেকে 49তম ওভারে খেলা না শেষ হয়ে গিয়ে যদি আরো একটু টানটান উত্তেজনা হতো, এই ম্যাচটা আসলে আরো আরো বেশি এক্সাইটিং হতো। যাই হোক, এন্ড অফ দ্য ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামলো। ইন্ডিয়া টানা 3টা আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার পর দ্বিতীয় শিরোপা জিতে নিল, সেটাও টানা। বিরাট কোহলি, রোহিত শর্মা, দে আর ফ্লাইং রাইট নাও তাদের ঘরের মাঠেই। কারণ দুবাই আলটিমেটলি আমার কাছে মনে হয় ভারতের এই মুহূর্তে ঘরের মাঠ পড়লে খুব একটা অন্যায় হবে না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।